কারণ তার ওই সময় সৌন্দর্যের প্রতি চাহিদা বেশি ছিল। তাই আমাদের মায়ের কারণে যে লোকটা তার ব্যবসা দাঁড় করালো, এইটা মনেই রাখলো না। স্বার্থ শেষ, মার মর্মটাও শেষ। এরপর ওই কালনাগিন সোনালি হাজির হয়। সে এসেই সব অশান্তি শুরু করে। কর্মফল ভোগ করতে হয় বোন, আমরা তো শাস্তি দিব, কিন্তু ওই লোকটা এমনিতেও দ্বিতীয় সংসারে সুখে নেই। জানিস তো এতদিন আমি তাকে শাস্তি না দিয়ে কেন বসেছিলাম? কারণ তার এই ব্যর্থ জীবন আমাকে তৃপ্তি দেয়। কোনো সন্তানের কাছে বাবার ব্যর্থতা তৃপ্তির হতে পারে না। একমাত্র আমার মতো মা হারানো মেয়ে পারে বাবার ব্যর্থ জীবন চোখ জুড়িয়ে দেখতে। লোকটার সম্পত্তি বলেও এখন কিছু নেই। আমার মন্ত্রীমশাই কিনে নিয়েছে, তাও ব্যবসা দাঁড় করাতে পারছে না। এগুলো দেখতে থাকলে কি আর মন চায় আলাদা কিছু এত দ্রুত করতে? আমিও তাই ওই লোকটাকে তিলে তিলে শেষ হতে দেখছি। শান্তি লাগছে খুব, অনেক 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 শান্তি লাগছে তার এই কুড়ে কুড়ে শেষ হওয়া দেখতে। জানিস বোন, তুই যখন মায়ের গর্ভে ছিলি তখন ওই লোকটা আমাদের মায়ের চুলের মুঠি ধরে ঠিক এইখানটায় হিচড়ে ধরে চাবুকের আঘাত করে। আমি তখন ওই লোকের পা ধরতাম, অনুরোধ করতাম মাকে ছেড়ে দিতে বলতাম, কিন্তু শুনতো না। বরং মালিনী খান আর সোনালি এসে আমাকে টেনে নিয়ে যেত, তাজকে দেখিয়ে মন্ত্রী মশাই সাজিয়ে আমাকে আঘাত করাতো। সবাই টেবিলে বসলে মা বসতো নিচে। মালিনী খান প্লেট ছুঁড়ে দিত তার সামনে, খাবারের প্লেটটাও মা পেত অনীহার সাথে। আর কিছু শুনতে চাস তুই? মৌ মাথা নাড়িয়ে বলে, আমি সহ্য করতে পারছি না আপু। উনি এত খারাপ, আমাদের কপাল এত খারাপ। আমাদের বাবা আমাদের মাকে এত আঘাত করলো। লোকটার রূপ গুণে এত পাগল। গুণ না, শুধু বল রূপ আর আধুনিক চলাফেরা। যেখানে পার্টি করা হয়, মাস্তি করা হয়, ওই জীবনটাই তো সে চেয়েছিল। সব কিছুর শেষ প্রকৃতি তাকে দেখিয়ে দিল। আজ তার অহংকার নেই, আজ তার সেই সুন্দরী বউ কাছেও নেই, আর তার অহংকার করা সন্তানটাও নেই। দেখতে ভালো লাগছে না ওনাকে এভাবে শেষ হতে দেখতে বল? আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ আমি মায়ের কষ্টটা নিজ চোখে নিজের সামনে দেখেছি। আমি তো খুব উপভোগ করছি। মায়ার চোখ বড় বড় হয়ে আছে, সাথে হাত পাও কাঁপছে। শুধু তাই না, মায়ার চোখ দিয়েও পানি দেখা দিল। ঠোঁটে হাসি, ভয়ানক হাসি। এই হাসির সাথে কথা বলতে দেখে মৌয়ের ভয় বাড়ছে। হ্যাঁ, তার বোন একটু রাগী, কিন্তু এমন সাইকো রূপ কখনো দেখেনি। মায়ার মস্তিষ্ক ঠিক নেই। প্রধান কথা হলো মায়া গর্ভবতী। মন কখন কেমন হয় বলা যায় না। দ্বিতীয় কথা, মায়ার মায়ের কথা মনে পড়লেই ওর মাথা ব্যথা বাড়ে। অতীতের ওই তিক্ত মুহূর্ত মনে পড়তেই মায়ার গা রিরি করে ওঠে। সব শেষ করে দিতে ইচ্ছা করে। মায়া এক হাত মুঠো করে আছে, বড় বড় নখ হাতের তালুর মাংসের মধ্যে গেঁথে যাচ্ছে। রক্ত ঝরছে সেখান থেকে। কারোর সেদিকে নজর নেই। সবাই মায়ার এই পাগলামির সাথে কথা বলা দেখে কান্না করে দেয়। শাহানা পারভিনের কষ্ট বুঝতে পেরে কষ্ট বাড়ছে মৌয়ের, সাথে জারারও। দরজার কাছে দাঁড়িয়ে থ হয়ে গেল পিয়াস। সেই সাথে ঘৃণা ভারল মোহন সর্দার, সোনালী ও মালিনী খানের প্রতি। একজন গর্ভবতী মা ও বাচ্চা মেয়েকে নির্যাতন করেছে তারা। পিয়াসের নিজের কাছেও খারাপ লাগছে খুব। রাজের কথাতে আজকে এখানে আসে। রাজ বলেছে মৌয়ের এই অবস্থা এখানে রাখতে। আসলে মায়ার বোন হিসেবে মৌকে বাইরে থেকে হামলা করতে পারে যে কেউই, যেমনটা তাজকে করা হয়। এজন্য রাজ চায় না তার আপনজন কেউ আর হারিয়ে যাক। রাজ এসে দাঁড়ালো পিয়াসের পাশে, রুকুটি করে বলে, আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছো কেন পিউ বেবি? পিয়াস একটু নড়ে চড়ে পাশে তাকালো, তারপর মায়াকে ইশারা করে বলে, ম্যাম অসুস্থ হয়ে পড়েছেন। রাজ ভিতরে চোখ রাখতেই দেখতে পায় মায়ার চোখে সাদা জায়গাটা লাল বর্ণ হয়েছে। ঠোঁটে হিংস্র হাসি, চোখে রাগী ভাব, সেই সাথে পানি। হাতের দিকে তাকাতেই রাজ অবাকের সাথে দৌড়ে এসে মায়ার হাত ধরে জারার উদ্দেশ্যে বলে, মেডিসিন বক্স দাও। মায়াকে বিছানায় বসিয়ে বলে, নিজেকে জখম করার আগে একবার আমার কথাটা ভাবতে পারতে। তোমার মন্ত্রীমশাই তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবে না মায়াবতী। মায়াবতীর ইচ্ছা পূরণ করতে যদি জীবন দিতেও হয় তবে দিয়ে দেব, কিন্তু নিজেকে জখম করবে না। মা স্থির চোখে দেখছে রাজকে। মেডিসিন বক্স আনতেই
রাজ হাতের ক্ষতগুলোতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে বলে, মায়াবতীর জখমে মলম দিয়ে সমস্ত ব্যথা সারিয়ে তুলবো আমি। সে যখন যেখানেই থাকুক না কেন, মলম আমি প্রস্তুত রাখবই। মায়া ঠোঁট প্রসারিত করে। যারা চোখের ইশারা দিতেই সবাই চলে যেতে নেয়। রাজ গলা উঁচিয়ে বলে, বীরকে বলেছি উপরের ঘরে থাকবে, তোমরা অপোজিট ঘরে থেকো। পরিস্থিতি যেমনই হোক, এক বাড়িতেই এখন একত্রে থাকা প্রয়োজন। পিয়াস একটু আমতা আমতা করে বলে, আপনাদেরকে বিরক্ত করা। মৌ আমার একমাত্র শালী। যেখানে আমার আর আমার বউয়ের জীবন ঝুঁকিতে, সেখানে শালীকে টার্গেট করে আমার বউকে হামলা করতে চাইবে না, এটা তো হয় না। শত্রু এখন লুকিয়ে ওত পেতে আছে, তাই শালীর সুরক্ষাটাও আমাকে দেখতে হবে, যেন আমার বউটাও সুরক্ষিত থাকে। সবাই মৃদু হেসে বাইরে গেল। মায়ের স্ত্রীর চোখে রাজকে দেখে বলে, আমাকে নিয়ে এত চিন্তা আপনার? একমাত্র বউ আমার, তাকে নিয়েই তো চিন্তা করতে হবে। দ্বিতীয় বউ আনার স্বপ্ন দেখছেন নাকি? মায়া হেসে দেয়। মায়াকে নিজের কাছে নিয়ে বক্ষের মাঝে আগলে রাখলো রাজ। তারপর বলে, আমার বক্ষ জুড়ে তোমার স্থান। আজ তো একটা বক্ষ যখন আমার মায়াবতী নিজের করে রেখেছে, সেখানে অন্য কোনো নারীর স্থান হতেই পারে না। আপনার এতগুলো বছরের একাকিত্বে আমাকে আপনার ভালোবাসা উপলব্ধি করায় মন্ত্রী মশাই। রাজ মায়াকে আষ্টে পিষ্টে নিজের করে রেখেছে। মায়ের মাথায় চুমু দিয়ে মৃদু হাসলো। কালকের এই দিনটা শুধু অপেক্ষা করা। যেটা প্ল্যান করেছিল ওটা আবারও বাড়িয়ে দিল মায়া। রাজ চুপিসারে সোজা পথে গিয়ে মায়াকে সারপ্রাইজ দিত। এটা যখন হলো না, আরেকটা অপেক্ষা করুক। আজকে বীর জারার বিবাহ উপলক্ষে বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। বীরকে কালো স্যুটবুট পরানো হয়েছে। একটা ভালো দামি শেরওয়ানি নিতে চেয়েছিল বিমান খান আর রাজ, দুজনেই কিন্তু বীর নাকচ করে। জারাকে জারাকে গাঢ় খয়েরি রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। মাথায় অর্ধেক ঘোমটা ও এক কোণায় ঝাপটা টিকলি দেওয়া। গলায় ডায়মন্ডের হারও, কানে ম্যাচিং করে দুল। হাতে খান বংশের বালার সাথে চুড়ি। পার্লার থেকে এসেছে মাত্র কমিউনিটি সেন্টারে। এসেই মায়ের দিকে চোখ গেল জারার। গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চুলগুলো নিচ দিয়ে কোকড়ানো, চোখে গাঢ় কালো চিকন করে কাজল আর ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক দেওয়া। হালকা গহনা আছে যেগুলো ডায়মন্ডের। অবশ্য এগুলো মন্ত্রীর বউ ও একজন বিজনেসম্যান হবার সুবাদে। জারার কাছে এসে মায়া দাঁড়াতেই জারা বলে, কার্ড রেডি আছে তো? আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি অনেক আগে। হ্যাঁ, সবার চোখ ওই বিভান খানের দিকে। তুমি চিন্তা করো না, বিভান খান কোথাও যেতে পারবে না, গেলেও আমাদের গার্ড দেখে রাখবে। আমার স্পাইম্যান তো আছেই বাইরে। যারা হাফ ছাড়লো। মো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোহন সর্দারের দিকে। এই লোকটা তার বাবা, তার মাকে অবহেলা করেছে। ভাবতেই তিক্ততা আসে। মিলি আগের তুলনায় একটু ভালো আছে, সাথে সিয়াও। কিন্তু আদ্র নেই এখানে। ওর ইমার্জেন্সি একটা সার্জারি আছে। সবাই মোটামুটি আনন্দের সাথে আছে। মোহন সর্দারকে সামলে রেখেছেন মাহমুদ সর্দার। জানিয়েছেন মিহিরের খোঁজ করা হচ্ছে, সেই সাথে সোনালির। মোহন সর্দার আস্থা পাচ্ছেন না। হিয়া ও তাস যেখানে নিখোঁজ, সেখানে ওদেরকে কিভাবে পাবে? মোহন সর্দারের সামনে এসে মায়া বিদ্রুপের হাসি দিয়ে বলে, বউ আর সন্তান হারিয়ে যাবার কষ্ট হচ্ছে আপনার? মোহন সর্দার চোখ তুলে তাকালো, সাথে বিরক্তি প্রকাশ করে। মায়া ঠোঁট চওড়া করে বলে, আপনার মতো মানুষের বউ আর সন্তান হারানোর বেদনা আছে, এটা কোনোদিন ভাবিনি। ভালো লাগছে একটু। একজনকে নিয়ে দুঃখ না হোক, অপরজনকে নিয়ে হচ্ছে। জীবনে অপশন হিসেবে যাকে নিয়ে বেঁচেছিলেন, আপনার ভাগ্য সেটাও কেড়ে নিল। কি বলতে চাও তুমি? কর্মফল পাচ্ছেন দেখে ভালো লাগছে, এটাই বলতে চেয়েছি। আমার শাস্তিতে কেন তুমি শান্তি পাবে মেয়ে? কিছু কিছু লোক আছে যাদের হারানোর কষ্ট দেখতে আমার ভালো লাগে। মোহন সর্দার রুকুটি করে আছে। মায়া ঠোঁট প্রসারিত করে চলে এলো। রাজ আছে বীরের পাশে। মায়া যে এতক্ষণ মোহন সর্দারকে কিছু বলেছিল এটা বুঝলো। রাজ নিজেও হেসে বীরকে বলে, আমার বউ পৃথিবীতে এক পিস, যে কিনা নিজের বাবার ধ্বংস দেখতে ভালোবাসে। উচিত তাই। তাই পরকীয়া করে যে লোক সুখ পায় তার ধ্বংস দেখতে চাওয়াটাই উচিত, সে যতই বাবা হোক। বীরের কথা শুনে রাজ এক পলক চাইল বীরের দিকে। দুজনেই মৃদু হাসলো। সবাই সবার জায়গা বুঝে অনুষ্ঠান উপভোগ করছে। বীর জারাকে বর বউয়ের আসনে বসানো হলো।
সবাই এসে ওদেরকে স্বাগতম জানিয়ে দিচ্ছে। জারার গার্ড ও মায়ার নজর বিভান খানার মালিনীর দিকে। এদিকে স্টেজের লাইট বন্ধ হয়ে গেল। লাল নীল মরিচবাতির মাঝে স্টেজে এসে ডান্স করছে রুদ্র। লাল নীল মরিচবাতির মাঝে স্টেজে এসে ডান্স করছে রুদ্র। সবাই হাততালি দিল খুশি হয়ে। খুশি হতে পারল না সিয়া। মুখটা শুকনো করে নিজের পাশটা শূন্য বোধ করছে। তার বোন নেই যে, কষ্ট হচ্ছে খুব। রুদ্র ডান্স করলে একটা জেলাসি চাহনি দেখে অভ্যস্ত সিয়া। সেটা দেখে মৃদু হেসে বোনকে রাগিয়ে দিত আরো বেশি করে। এখন এটা সম্ভব হচ্ছে না। সিয়ার চোখ ভিজে আসে। হাত দিয়ে মুছে সামনে তাকাতেই দেখে মাহমুদ সর্দার তাকিয়ে আছেন। দুঃখ আড়াল করতে মিথ্যা হাসি দিল। মাহমুদ সর্দার একজন বাবা হিসেবে ধরে নিলেন। মৃদু হেসে মেয়ের কাছে এসে মাথায় হাত রেখে বলেন, বোনের জন্য কষ্ট পেতে হবে না, ওকে সুরক্ষিত রেখেছে তোমার মা, এটুকু বিশ্বাস আমার আছে। আমারও আছে বাবা, কিন্তু বোনকে খুব মিস করি। রুদ্র ডান্স শেষ করে সামনে চোখ স্থির করে তাকালো। দেখতে পেল চশমা চোখে দাঁড়িয়ে থাকা তার হিংসুটে হিয়া পাখি। গোলাপি রঙের একটি গাউন পরে আছে। লম্বা চুলগুলো কোমরের নিচে ছাড়িয়ে গেছে। মুখে হাসি নেই, বরং বিরক্তির ছাপ। রুদ্র হেসে দিল হিয়ার মুখশ্রী দেখে। ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, অতঃপর আবারও তাকালো সামনের দিকে। লম্বা চুলগুলো কোমরের নিচে ছাড়িয়ে গেছে। মুখে হাসি নেই, বরং বিরক্তির ছাপ। রুদ্র হেসে দিল হিয়ার মুখশ্রী দেখে। ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, অতঃপর আবারও তাকালো সামনের দিকে। হিয়াকে এখন আর পেল না। মনটা খারাপ হয়ে গেল রুদ্রের। ড্যান্স করার সময় অনেকবার কল্পনা করে হিয়াকে। আশেপাশে চলাফেরা করতে গেলে মন বলে অন্যবারের মতো এবারও তার হিয়া পাখি চার চোখ দিয়ে তাকে পরখ করে। রুদ্র নিচে নেমে এলো। রাজের পাশে দাঁড়িয়ে বলে, ভাইয়ের সাথে কথা হলো? অপারেশন শুরু করেছে। রুদ্র মৃদু হাসে। ওদের সামনে এবার মঞ্চে মুখ অর্ধেক ঢেকে আসে এক নারী। ড্যান্স করছে আধুনিক বাংলা গানের তালে। আমার বউ কবে থেকে মিশন ইনকমপ্লিট করে রাখলো? এরা প্রেমিক প্রেমিকা দেখি আবার এক হয়েছে। রুদ্র পরখ করে দেখে বলে, বাট ব্রো, সামথিং ইজ ডিফারেন্ট। এবারে মিহিরকে বলদের মতো দেখতে লাগছে। লোক, মিহির কিন্তু ভীতু চাউনি দিয়ে রুবির দিকে তাকে ডান্স করছে। বেলি ড্যান্স। এমন যেন এটা বাংলাদেশের হিরো আলম। মিহির তো এমন না, ও তো পারফেক্ট ডান্স পারে। ওর বডি দেখেছো? সামনের বোতাম খোলে একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখো। জিম করা সেই বডি না, কেমন যেন বাঙালিদের নর্মাল যে বডি থাকে তেমনই। আমার মনে হচ্ছে কিছু গড়বড় তো আছে। একটা মানুষের শারীরিক পরিবর্তন এতটা কিভাবে হয়? রুদ্রের কথা মতো রাজ সামনে চোখ রাখতেই রুদ্রের কথাগুলো মিলিয়ে দেখতে পেল রুবি নিজেই মিহিরের হাত ধরে ড্যান্স করছে। এদিকে পাশে চোখ রাখতেই দেখতে পায় মায়া আর যারা হাসছে, সাথে হাততালি দিচ্ছে। ফিচেল হেসে রাজ বলে, গড়বড় তো নিশ্চিত আছে, খুঁজে বের করতে হবে। মোহন সর্দার দৃষ্টিকটু নজরে দেখলো রুবিকে। তারই ছেলে মেয়ে মিলে এভাবে ড্যান্স করছে। মিলিরও তাই হলো। বিরক্ত হলো ভাইয়ের কাণ্ড দেখে। বিরক্ত হয়ে তারেকের কাছে এসে বলে, আমাকে নিয়ে বাইরে যেতে পারবে? এসব অনুষ্ঠান আমার ভালো লাগে না। তারেক কথাগুলো শুনে কিছু ভেবে মায়াকে মেসেজ করে। মায়া জানায়, যাও। তারেক হাত ইশারা করে মিলিকে নিয়ে বাইরে যায়। মিলি হাসি মুখে বের হলো তারেকের সাথে। দুজনে বাইরে এসে প্রকৃতি দেখতে থাকে। তারেক একটা গাড়িতে উঠতে নিলে মিলি বলে, গাড়ি না, রিক্সা। সরি স্যার। আবার ম্যাম? রিক্সায় যাওয়াটা কি ঠিক হবে? একদম ঠিক হবে, বরং ওটাই ভালো লাগার হবে। চলো তুমি আমার সাথে। তারেক একটা রিক্সা ঠিক করে। নির্দিষ্ট কোথাও যাবে না। মিলির আবদার ঢাকা শহরে রাতের আধারে রিক্সায় করে শুধু ঘুরবে। মাঝে মাঝে যদি ঝালমুড়ি ফুচকা বাদে তো ওগুলোই খাবে। তারেকও রাজি হয়, রিক্সা ঠিক করে। দুজনে একসাথে বসে আছে। মিলির গায়ের সাথে তারেকের গা ঘষা লেগে আছে। তারেক আর চোখে মিলির দিকে তাকালো। অনুভূতি ভিন্ন তারেকের জন্য। নিজে না চাইতেও মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। অনুষ্ঠানে থাকা সবাই হাততালি দিল। রুবি তাজকে নিয়ে নিচে নামতেই মোহন সর্দার এগিয়ে এসে বলে, মাথা খারাপ হয়েছে তোমার? ও তোমার বোন হয়। এভাবে চিপকে ড্যান্স করে মান ইজ্জত খেও না। তাজ ভয় পেয়ে পিছিয়ে গেল। রুবির পিছনে যেতেই রুবি সামলে নিয়ে বলে, ওকে বকো না, ও
ও মানসিকভাবে একটু অসুস্থ। একটা অ্যাক্সিডেন্ট হবার কারণে মাঝের স্মৃতি হারিয়ে ফেলেছে। লন্ডন যাবার আগের ঘটনা মনে থাকলেও পরের কিছুই ওর মনে নেই। এটা কি সিনেমা পেয়েছো তোমরা? একবার তোমার স্মৃতি যায় আর একবার ওর যায়। এসব করতে করতে সম্পর্কের মধ্যে কি নোংরামি সৃষ্টি হচ্ছে বুঝো তুমি? মোহন সর্দার ধমক দিলেও বিভান খান এগিয়ে এসে জড়িয়ে ধরেন মিহিরকে, যেটা দেখে সবাই দ্বিতীয় ঝটকা খেলো। রুদ্র তো 2 হাত এক করে গোল গোল আকারে নিয়ে চোখের সামনে ধরে, যেন মনে হচ্ছে হাতটা তার দূরবীন আর দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কিছু নিখুঁত জিনিস যেন ভুল না যায় তার চোখের আড়াল হয়ে। রাজ বিদ্রুপের হাসি দিয়ে গেয়েই দিল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বিভান খান সহানুভূতির সাথে বলে, কোথায় ছিলে তুমি? বীরের নিখুঁত দৃষ্টি ওদের দিকে। কি হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। এদের এই নাটকের সাথে আবার মায়া ও জারা ঠোঁটে রহস্যের হাসি। কোনো কিছুর সুবিধার লাগছে না। তাজ কাপা কাপা কণ্ঠে বলে, আপনি কে? বিভান খান হাসি বন্ধ করে সন্দেহের দৃষ্টি তৈরি করলেন। রুবি কানে কানে বলে, ইনি তোমার বাবা, কিন্তু তুমি সবার সামনে বাবা বলবে না। সবার সামনে তুমি ওই লোকটাকে বাবা বলবে। কিন্তু আমার বাবা ওই জায়গায় বসে আছে। এই ভুল লোকগুলো আমার বাবা হবে কেন? না হলো এরা তোমাকে আবারও মারবে তাই। না, আমি মার খাবো না। আমি সবাইকে বাবা বলে ডাকবো। আর কাকে কাকে বাবা ডাকবো বলে দাও। এখন শুধু মোহন সর্দার মানে তোমার কাকাকে বাবা বলবে। আলাদা এক ঘরে গেলে ওই লোকটা যে জড়িয়ে ধরবে তাকে বাবা বলবে, আর কাউকে বাবা বলতে হবে না। ইন ফিউচারে আমার বাবাকে শ্বশুর বাবা বলবে। তোমার বাবা মানেই তো আমার কাকা। আরে বাবা, এটা আমার নকল বাবা। আমিও তোমার বাবা নাকি? ধুর, এ তো কথার কথা। আমার মাথা ঘুরছে। আমি ঘরে গিয়ে ঘুমাবো। কিছুই বুঝতে পারি না আমি। রাজ এমন ভাবে দেখছে যেন এটা তার খুব কাছের কেউ। রুবির কথা বা তাজের কথা কেউ শুনতে পেল না, কিন্তু তাজের ভঙ্গিও শেষ কথাটা জানান দেয় এটা তাজ। তবুও তো শিওর হবার উপায় নেই। সব থেকে বড় কথা, মিহির রূপে এটা যে তাজ এটা ধরার মতো মস্তিষ্ক এত তাড়াতাড়ি কারোরই গড়ে উঠবে না। রাজ একদিনেই তো আর পারবে না নিজের ভাইকে ধরে নিতে, কিন্তু সন্দিহান দৃষ্টি দিয়ে দেখছে। বিভান খানের চাহনি দেখে রুবি আবার তাজের কানে কানে বলে, ওনার কাছে যাও, ওনার কানে কানে বলে নাচেনার অভিনয় করছি বলে দুঃখিত ড্যাড। পরে বলবে এখন টায়ার্ড লাগছে। তাজ মাথা দুলিয়ে তাই করে। বিভান খান একটু হাফ ছাড়ে। ছেলে তাকে বলিনি তাহলে, হয়তো এটাও কোনো অভিনয়, তাই এভাবে সবার সামনে আছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। খাবার খাওয়া হলো সবার। এবার বাসায় যাওয়ার পালা। মায়া ভাবছে বিভান খান কোনো অ্যাকশন নিল না কেন। সোনালির ব্যাপারে কি খোঁজ নিবে না, নাকি মিহিরকে পেয়ে অন্যভাবে কিছু করতে চায়। এর মাঝেই জারার কাছে কল আসে। যারা বীরের দিকে চোখ রাখতেই দেখে সে রাজ ও রুদ্রের সাথে কথা বলছে। যারা দূরে গিয়ে ফোন ধরতেই ওপাশ থেকে জানায়, মিসেস সোনালীকে পাওয়া যাচ্ছে না। ওনাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল ওখানে উনি নেই। যারা অবাকের সাথে তাকালো মায়ার দিকে, একবার তাকালো বিভান খানের দিকে। লোকটা তো এখানে। যারা দৌড়ে এসে মায়াকে নিয়ে এক কোনায় গেল। মায়া ব্রুকুচকে বলে, কি হয়েছে? সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পাইম্যান কি বিভান খানের পিছু নিয়েছে? বলি একটু দূরে দেখতে পায় বিভান খান দাঁড়িয়ে আছেন, অন্যদের সাথে আলাপ করছেন। মায়া ব্রুকুটি করে বলে, লোকটা তো এখানে। মায়া স্পাইম্যানের কাছে কল দিতেই ওপাশ থেকে রিসিভ করে বলে, বলুন ম্যাম। কেউ কি বের হয়েছে এখান থেকে? না, আমি খুব ভালোইভাবেই নজর রেখেছি। আমার নজর এড়ানো সম্ভব না। সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আপনি না বললেন আজ রাতে বিভান খান তার কারখানায় সোনালির খোঁজে করে যাবেন আর দুজনের কথোপকথনের ক্যামেরা বন্দি করতে হবে, অন্যদিকে মালিনীকে কিডন্যাপ করবেন। তাই প্ল্যান কীভাবে ফ্লপ হলো? আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি বিভান খানের কাছে সোনালীর কিডন্যাপের অ্যাড্রেস দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু সে সিন
করেনি। সিন করার সাথে সাথে আপনাকে জানিয়ে দিতাম ম্যাম। মায়া ফোন কেটে জারার দিকে ফিরে বলে, প্ল্যান ফ্লপ। মানে ওদের নোংরা সম্পর্ক ভাইরাল বলে রিভিউ ছাপতে পারবো না আমরা? সেই উপায় তো হলো না আমাদের। চেয়েছিলাম এক, হলো আরেক। এই মোহন সর্দারকে শাস্তি দিতে নতুন প্ল্যান করেছি, এটাও ফ্লপ কিভাবে? বলে এদিক ওদিক চোখ রাখে। তিন ভাইকে এক জায়গায় দেখতে পেয়ে মায়া রেগে আগুন। দ্রুত কদম ফেলে রাজের কাছে যেতে যেতে বলে, আজ মন্ত্রীমশাইকে জবাব দিতেই হবে। মাথা ঠান্ডা করো মায়া, উল্টাপাল্টা কিছু করলেই ধরা খাবে। কোথায় যে সিসি ক্যামেরা কিছুই জানি না। মায়ার মাথা ঠিক নেই। রাজকে নিয়ে সোজা বাইরে চলে যায়। সবাই সেদিকে তাকালো। রুবি ব্রুকুচকে দেখলো, তারপর জারার দিকে তাকাতেই জারা মেসেজ দেয়, তাজকে নিয়ে দ্রুত চলো সর্দার মহলে, আমাদের আজকে মেন প্ল্যান ফ্লপ। রুবি মেসেজ পড়ে তাজ্জব হয়ে গেল। তাজকে নিয়ে বেরিয়ে গেল। জারাও ছুটছে মায়াদের দিকে। বীর যখন দেখলো জারা দৌড় দিল, বীর নিজেও ছুটলো জারার পিছনে। রুদ্র সবার উদ্দেশ্যে বলল, পার্টি অফ গাইস। সব বলেই সবাই চলে যেতে নেয়। বিভান খান সবার দিকে তাকিয়ে মালিনীর কাছে এসে বলে, কি ব্যাপার? বাদ দাও তো ভাই, এই মেয়ে তোমার ছেলের পালিত বোন, যাকে তুমি এক হিসেবে তোমার মেয়েই ধরে নিতে পারো। খুব দ্রুত আর জঞ্জাল, এসে ধরে সবার মাথা খেয়ে নিচ্ছে। একেই বীর বোনের দায়িত্ব নিয়ে নিজের কাছে রেখেছে, তাই তো বলি মেয়েটা কেন এত বুদ্ধিমতী। পালিত হলেও শিক্ষা তো বিড়ারি থেকে পেয়েছে। এত বেশি খুশি হতে হবে না, এই মেয়ে কিন্তু জীবনের বাস। দেখা যাক। বাইরে এসে মায়া ছেড়ে দিল রাজের হাত। হাঁফাতে হাঁফাতে বলে, আপনি সব জেনেও আমার প্ল্যান ফ্লপ করেছেন কেন মন্ত্রীমশাই? আপনি আসলে সোনালির থেকে কি চান আমাকে আজ বলতেই হবে। তোমার আবার আজকে কিসের প্ল্যান ছিল? জানেন না আপনি? তাহলে সোনালি কোথায়? রাজ সত্যিই জানে না মায়ার কি প্ল্যান ছিল আজকে। তবে রাজ এটা জানে সোনালি কোথায়, কারণ সোনালিকে সরিয়েছে রাজ নিজে। সেদিন যখন মায়া ও রাজ এসে মাহমুদ সর্দারের ঘরে ওদের ঝামেলায় অংশগ্রহণ করে, রুদ্র সুযোগ বুঝে রাজের ঘরে এসে মায়ার ল্যাপটপে ইনফরমেশন দেখে। সেখানেই জানতে পারে সবকিছু। তাই তো আজকেই এই অনুষ্ঠান করা। অনুষ্ঠানে সবাই যখন ব্যস্ত থাকবে, সোনালীকে নিয়ে নিজের কাজে ব্যস্ত থাকবে রাজের লোক। রাজ শুধু বুঝতে পারছে না আজকে কি করতে চেয়েছিল এরা। মায়া হাঁফাতে হাঁফাতে বলে, আপনি জানেন ওই সোনালি কি করেছে? ও আমার ভাইয়ের। মায়া তারার ডাক শুনে থেমে গিয়ে পিছনে ঘুরে দেখে বীর দাঁড়িয়ে। পিছনে এক এক করে সবাই আসছে। মায়া রাজের দিকে কঠোর চাহনি নিয়ে বলে, আপনাকে আমি আজকের দিন সুযোগ দিচ্ছি। আজকেই আপনি আমাকে সব কিছু বলবেন, না হলে আমি কাল থেকে আপনার আশেপাশেই থাকবো না। আপনার আর আমার রাস্তা হবে আবার আলাদা হয়ে যাবে। মুখ পেটে হাত দিয়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? কিছু না হলেও এবার হবে। রাজের দিকে ফিরে কঠিন চাহনি নিয়ে বলে, আমার নাম মায়া, কিন্তু আমি মায়াবী না। আমার সাথে টক্কর নিতে আসলে আমিও কাউকে ছাড় দেই না, সোজা ওপরে পাঠিয়ে দেই, মনে রাখবেন। কথাগুলো জোরে বলেই গাড়িতে উঠে মায়া। যারা একটু নরম কণ্ঠে বীরের কাছে এসে বলে, আমি ড্রাইভ করি, মায়ের রেগে আছে, ওর এখন আমার সঙ্গ প্রয়োজন। বীর কিছু না বলে মাথা নাড়ালো। যারা দৌড়ে গেল। বউ সাজেও কিনা ড্রাইভ করতে যাচ্ছে। মাহমুদ সর্দার কপালে হাত দিয়ে দেখছেন সবকিছু। রুবি সুযোগ বুঝে তাজকে নিয়ে মায়ার গাড়িতে উঠল। বিভান খান বিদ্রুপের হাসি দিয়ে বলেন, পালিত বোনের জন্য এতই দরদ যে নিজের বউকে দিয়ে ড্রাইভ করাচ্ছ, তাও আবার বধূ বেশে। বীর শান্ত হয়ে হাত খিচে থাকলো। তর্ক করবে না এখন। রাজের মাথা গরম হয়ে আছে, তাকে এবার শান্ত থাকতে হবে। মাথা ঠান্ডা না রাখলে সম্পর্কের ফাটল ধরবে। গাড়ি চালাতে চালাতে যারা ভাবান্তর হয়ে বলে, তুমি শিওর এটা ভয়েস গ্রুপ করেছে? 100% শিওর। আমি সেই দিন ল্যাপটপ বন্ধ করে মন্ত্রীমশাইয়ের পাশে তাকাতে নেই, কিন্তু ভুলবশত আমি ল্যাপটপ বন্ধ করিনি। শ্বশুর শাশুড়ি ঝগড়া করছিল বিধায় আমি সেই দিকে মাইন্ড টার্গেট করি। এটার সুযোগ নিয়েছে কেউ, না হলে আমার ল্যাপটপের পাসওয়ার্ড ব্যতীত ইনফরমেশন নিয়ে ওরা সোনালীকে খুঁজে বের করতে পারতো না। কিন্তু আমার কথা হলো সোনালীকে দিয়ে ওদের কি প্রয়োজন?
আমি জানতে পারলে তো হতোই। তাজ ঘুমিয়ে পড়েছে, রুবির কাঁধে তাজের মাথাটা রাখা। মায়া হাঁসফাঁস করতে করতে যখন চোখটা চারপাশে আউড়িয়ে পিছনে রাখে, দেখতে পায় এই দৃশ্য। রুবির চোখের দিকে তাকালো মায়া। রুবির দৃষ্টিতে ভালো লাগা কাজ করছে। মিহির রূপে এই তাজকে কি রুবি ভালোবাসে? যদিও ভালোবাসে, তাহলে কাকে ভালোবাসে? মিহিরের রূপকে নাকি তাজের ব্যবহারকে? জানতে হবে মায়াকে। তাজকে অনেকটা পরিবর্তন হতে দেখেছে মায়া। একজন প্রতিবন্ধী ছেলেকে পরিপূর্ণ পরিবর্তন করা সম্ভব নয়। তার উপর যতটুকু পারে নিজের কন্ট্রোলে রাখা সম্ভব, ওটাই অনেক। ইদানিং তাজের মাঝে এই লক্ষণ দেখা যায়। সে রুবির আশেপাশে ঘুরতে ভালোবাসে। এমনিতেও মায়া আর যারা গেলে অনেক গল্প করে, কিন্তু রুবির হাতে খেতে ভালোবাসে। আড়ালে দেখেছে রুবি কি সুন্দর করে তাজকে ঘুম পাড়িয়ে দিয়ে বের হয়। বলতে গেলে এই ব্যস্ত সময়ে তাজের জীবনে রুবির অবদান অনেক। এগুলোর কারণে একজন তাজ নিজেও আস্থা পায় রুবিকে পেলে। দুজনের মাঝে আলাদা সম্পর্ক গড়ে উঠেছে, তবে সেটা অপ্রকাশ্য। সর্দার মহলের সামনে গাড়ি থামালো যারা। মায়া নেমে বাইরে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিল। যারা দেখছে মায়াকে। রুবি মহলের দরজার দিকে চোখ রেখে তাজের দিকে চোখ রাখে। তাজ ঘুমিয়ে পড়েছে। তাজের মাথায় আলতো হাত বুলিয়ে ডাক দেয়, তাজ। তাজ গভীর ঘুমে। রুবি ধৈর্য সহকারে ডাক দিচ্ছে। বেশি জোরে ডাকা যাবে না, এমনিতেই মানসিক রোগী। তাজ ঘুমের মাঝে জোরে শব্দ করে জাগিয়ে দিলে অথবা আঘাত দিয়ে কথা বললে আরো বেশি মানসিক দুর্বল হবে। ডাক্তার সার্জারির পর এই সমস্ত ব্যাপারে সতর্ক করে দিয়েছে সবাইকে। রুবি যখন দেখলো তাজের ঘুম ভাঙবে না, তখন মায়াদের দিকে তাকালো। ওরা অন্যদিকে ফিরে আছে। সুযোগ বুঝে তাজের পিঠে আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দেয়। তাজ ঘুমের মাঝে হেসে দেয়। রুবি আরো বেশি সুড়সুড়ি দিতেই তাজ উঠে বসে আর হাসতে থাকে। হাসি থামতেই রুবি বলে, আমরা চলে এসেছি। রুবি বের হতেই তাজ বের হয়। হাসি হাসি মুখে যে সর্দার মহলের দিকে চোখ রাখে, তাজের মধ্যে অন্যরকম মুখভঙ্গি দেখা যায়। রুবি যখন তাজের হাত ধরে এগিয়ে যেতে নেয়, তাজ হাত সরিয়ে বলে, আমি এই বাড়িতে যাব না, এটা পচা বাড়ি। আমি মন্ত্রী ভাইকে বলে দেব সব কিছু। আমি এখানে যাব না। এখানে গেলে আমাকে ওরা চাবুক দিয়ে মারবে। মন্ত্রী ভাইয়ের মায়াবতীকে মারতে বলে, না মারলেই আমাকে মেরে না খাইয়ে রাখে। আমি যাব না ওখানে। মায়া দীর্ঘশ্বাস নিল। তাজ ভেবে রাজকে ভুল বুঝেছিল। এটা তো হবারই ছিল। ওই সময় চোখের সামনে যেটা ঘটেছে সেটাই বিশ্বাস করেছে। সত্যিটা জানার জন্য তেমন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যেটা আমাদের অনেকেরই নেই। এই যে রাজ কিছু না করেও মিথ্যার আড়ালে চাপা পড়ে রাজ ছিল মায়ের চোখে এই যে রাজ কিছু না করেও মিথ্যার আড়ালে চাপা পড়ে রাজ ছিল মায়ার চোখে আসামি। তার সবকিছু করলেও সে ছিল নিজের জীবনের দায়ে পরিস্থিতির শিকার। এই লুকোচুরি খেলার মাঝে মায়ার নজর থেকে অনেক কিছুই আড়াল হয়েছিল। এখন মায়া নিজের মতো করে খেলছে, যেন যারা তাকে চোখে আঙ্গুল দিয়ে অন্য কিছু বুঝিয়ে দেয়, আজ সেও তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে অন্য কিছু বুঝিয়ে দিবে। মুখে এক ঝলক হাসি ফুটিয়ে মায়া এগিয়ে এসে বলে, আমি থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। সব কিছু আমি দেখে নিব। তুমি আমার মন্ত্রীমশাইয়ের কলিজার টুকরো, তার গায়ে আঘাত লাগতে দেব না আমি। যদি ওরা আমাকে আবারও বকা দেয়, আমাকে বলে দিবে। রুবি বলে ওঠে, তাছাড়া তুমি তো সবার সামনে মিহির, তোমার না মুখ পাল্টাচ্ছে, তাহলে ভয় পাচ্ছ কেন? এই মুখ দেখলে কেউ মারবে না? না। এটা আবার কেমন কথা? এই মুখ দেখে কেউ মারে না কেন? কারণ এটা একটা শয়তানের মুখ, তাই। তোমরা আমাকে শয়তানের মুখ দিয়েছো কেন? এবার তাজ কান্না করে দিল। লাফাতে লাফাতে বলে, আমি শয়তানের মুখ রাখবো না। আমি এখনই হাসপাতালে গিয়ে মন্ত্রী ভাইয়ের মুখটা নিয়ে আসবো। আরে আরে, হাসপাতালে গেলেই কি মুখ পরিবর্তন করে? এটা কি এতই সহজ? তোমার মুখ থেতলে যায় বলেই সার্জারি করা হয়। একটা স্পেশাল হিসেব আমরা তখন মিহিরের রূপ দিয়েছি শুধু। তাছাড়া এখন তুমি যেখানে খুশি সেখানেই যেতে পারবে, যা খুশি করতে পারবে, সবার থেকে ভালোবাসা পাবে, পরিবারের কাছে থাকবে। তোমার মা, ভাই, আরও অনেকে আছে। তাজ এখনো হাওমাও করে কান্না করছে। এদিকে রাজের গাড়ি এসে থামে। রাজ জানালা দিয়ে দেখছে মিহির রূপে তাজের কান্না। অবাক হয়ে বলে, এই মালটার আবার কি হলো? রুদ্র মৃদু হেসে বলে,
সর্দার মহলের এক একজনের কমেডি দেখতে দেখতে এর মনে হয় খিলু নড়বড়ে হয়ে গেছে। বীর সন্দিহান হয়ে বলে, এমনও হতে পারে রাজের মার খেয়ে ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। যেভাবে মুখে আর মাথায় কিলঘুষি দিয়েছিল তাতে সুস্থতা কামনা করে কিভাবে? এই বেটা নাটক করছে না তো? রুদ্র শুকনো দৃষ্টি দিয়ে বলে। দেখে তো মনে হয় না। তাজ কান্না করতে করতে পিছনে ফিরে রাজকে দেখে বলে, ওই তো আমার মন্ত্রী ভাই এসেছে। বলতে না বলতেই রবি হাত দিয়ে তাজের মুখ চেপে ধরে বলে, মন্ত্রী ভাই শব্দটা রাজের কার্নিশে বাড়ি দিচ্ছে। আশেপাশে তাকালো, কারণ তাজ যখন খুশি হয়ে মন্ত্রী ভাই উচ্চারণ করে তখন রাজের চোখ গাড়ির দরজা বন্ধ করার দিকে তাকে। মন্ত্রী ভাই শব্দটা শুনেই রাজ যেন কেমন দুর্বল হয়ে পড়ে। আশেপাশে ঘুরে খুঁজছে তাজকে। চোখটা চিকচিক করছে রাজের। তার দুর্বলতা তার পরিবার, তার ভাই, তার আরেকটা দুর্বলতা, যেমন তার মায়াবতী তার জীবনের এক দুর্বলতা। মাঝে মাঝে রাজ ফিচেল হেসে নিজের কপাল চাপড়ায়। এই ক্ষমতাশীল মন্ত্রীর জীবনেও একাধিক দুর্বলতা। প্রথমত তার বাবা, তারপর মায়াবতী, আর আছে তাজ। বাকিরাও তার কাছের, কিন্তু রাজের অস্তিত্ব যেন এরাই। অন্যান্য ব্যক্তিদের গাড়ি আসলো সাথে সাথে। বিভান খান বের হয়ে বলেন, ফ্রেশ বাতাস উপভোগ করছি, আপনিও চাইলে উপভোগ করতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বিভান খান ভ্রুকুটি করে বলেন, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? বরবউ নিয়ে বাইরে দাঁড়িয়ে এভাবে ফ্রেশ বাতাস উপভোগ করা, এটা আবার কেমন কাজ? ইউনিক কাজ আঙ্কেল, আপনি বুঝবেন না। সর্দার মহলে তো কখনো থাকেননি, তাই জানেন না আমরা কত ইউনিক কাজ করে থাকি। সব থেকে বেশি আমরা বর বউ নিয়ে করে থাকি। আপনি চাইলে আপনাদের নিয়েও এমন ইউনিক কিছু করে দেখাতে পারি। নট ইন্টারেস্টেড। মায়া একবার রাজের দিকে চোখ রেখে বিরক্ত প্রকাশ করে ভিতরে ঢুকলো। মাহমুদ সর্দার এগিয়ে এসে রাজকে বলেন, আবার কোন অঘটন ঘটিয়েছো? যেখানে অঘটন ঘটেই আছে সেখানে আমি আবার নতুন করে কি ঘটাবো? তুমি মানিয়েই তো অঘটন। এই জন্যই তো আমি দেশে না থাকাকালীন তোমার আর তোমার ভাইয়ের 2 নম্বর বউগুলো মিলে আমার একমাত্র অবলা বউকে শাশুড়ি সমেত বাড়ি থেকে বের করে দেয়। একটা মাত্র অবলা বউ জুটতো আমার কপালে, কিন্তু তোমার 2 নম্বর বউয়ের যন্ত্রণায় আমার বউটা পরিবর্তন হয়ে এতই হিংস্র হয়েছে যে আমি নিজেই মাঝে মাঝে মাইনকার চিপায় ফাইসা যাই। তোমার যে ব্যবহার, তাতে এমন বউ প্রয়োজন। ভুল বললে বাবা, সঠিক সময় বউ থাকলে এই ব্যবহার পেতে না, বরং আমাকে একটা জুনিয়র নিয়ে আদর্শ বাবা হতে দেখতে। এখন হাত পা বেঁধে রেখেছে কে? হাত পা বাঁধা নেই বলেই তো বাবা হবার সুখবর দিতে পারলাম এখন। উদ্ধার করেছো, এখন যাও সামনে থেকে। তোমার কি মনে হয় অত সুন্দর বউ রেখে আমি বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাবো? কখনোই না। আমি গেলাম এখান থেকে। তুমি ভাবো রাতে কোথায় থাকবে, কারণ তোমাকে তো আর ঘরে জায়গা দিচ্ছে না তোমার 2 নম্বর বউ। মাহমুদ সর্দার রক্তিম দৃষ্টি দিলেন। রাজ টেডি হাসি দিয়ে বলে, আমি একটা কথা খুব ভাবি, জানো তো বাবা? কি কথা? পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করে সুখে থাকার জন্য, আর তুমি কিনা আমার বাবা হয়ে দ্বিতীয় বিয়ে করেই জীবনটাকে তেজপাতা করে দিলে। পুরুষ জাতির মান ইজ্জত খেয়ে দিলে বাবা। তুমি যদি এখান থেকে না যাও তাহলে এই বাবা হওয়ার মুহূর্তে আমার কাছে খাবে চাপকে একটা থাবা। রাজ পাত্তা না দিয়ে ভিতরে চলে যায়। সবাই সেখানে বসে আছে। রাজ সবাইকে দেখে ভ্রুকুটি করে বলে, ঘরে না গিয়ে এখানে কেন? তোমার ঘরে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাই দেখার আনন্দে বুড়ো। রাজ ভ্রুকুটি করে তাকালো রুদ্রের দিকে। রুদ্র এবার এমন হাসি দিল যেন সে খুব আনন্দিত এইসব দেখে। তোমার বউ বেগ গুছিয়ে নিচ্ছে, বাড়ি ছাড়বে এখন। এ কোন জ্বালা! একটু রাগ করলেই কেন বাড়ি ছেড়ে যেতে চায় সকল বউরা? মায়া লাগেজ নিয়ে নিচে আসে। রাজ সেদিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ? যেদিকে ইচ্ছা যাব, আপনাকে বলবো না। সে না বলো, আমার কিছু পাঞ্জাবি নিয়েছো তো, সাথে করে টি শার্ট আর আমার কিছু ব্যবহারের প্রোডাক্ট। আপনার জিনিসপত্র আমি নিব কোন দুঃখে? কারণ তুমি যেদিকে যাবে আমিও তো সেদিকে যাব। আমি জাহান্নামে যাচ্ছি। যেখানে আছো সেখান থেকে আবার একই স্থানে পদান্তর করার কোনো মানে হয়? মাহমুদ সর্দার গলা উঁচিয়ে বলেন, তোমার কি এই জায়গাটা জাহান্নাম বলে মনে হয়? তুমি বুঝি জান্নাতের বাতাস উপভোগ করছো বাবা? নিজের ঘরে যাও না একটু, দেখি কেমন জান্নাত উপভোগ করো। মাহমুদ সর্দার একবার মালিনীর দিকে চেয়ে চুপ হয়ে গেলেন। ছেলে তার ইজ্জতে হাত দিয়েছে, বেশি মুখ ফোটানো সম্ভব নয়। তার মুখ ফোটার আগেই ছেলের বোমা ফাটে। মায়া আর চোখে জারাকে ইঙ্গিত করে বেরিয়ে যেতে নেয়। রাজ হাত ধরে পথ আটকে বলে, রাগ হবে, অভিমান হবে,
সেটা নিয়ে এক ঘরে বোঝাপড়া হবে। এভাবে ঘর ছাড়ার চেষ্টা করবে না। মায়ার চোখে রাগ, সাথে রাজেরও। সবাই দুজনের দিকে চেয়ে আছে। এক্ষুনি কি বোম ফাটবে নাকি? মায়ার প্রশ্নে রাজ ক্ষণিকের জন্য নিশ্চুপ থাকলেও পরে মুচকি হেসে মায়ার কানে কানে বলে, দ্বিতীয়বার বাবা হবার প্রসেসিং শুরু করে রাগ ভাঙিয়ে দেব। মায়া চোখ বড় বড় করে তাকালো। কেউ শুনতে পায়নি, কিন্তু সবাই মায়ার রিয়াকশন দেখে ভাবলো রাজ কোনো ভালো কথা বলেনি, বরং মায়াকে রাগিয়ে দেওয়ার মতোই কিছু বলেছে। মায়া দূরে সরে বলে, আমি আপনার সাথে এক ঘরে থাকবই না। আজকের দিনটা সুযোগ দিলাম, আমাকে সব কিছু জানালে অনেক ভেবেচিন্তে ফেরত আসবো, না হলে না। রাজ কিছু বলতে নিবে মাহমুদ সর্দার বলেন, এভাবে অভিমান না করে তোমরা আলাদা একটু কথা বলে নাও। দুজনের মধ্যে একটা বোঝাপড়া করা দরকার। রাজ ও মালিনী তাকালো মাহমুদ সর্দারের দিকে। দুজনের চাহনি দিয়ে মাহমুদ সর্দার বিরক্ত বোধ করে সোফায় বসেন। মায়া বলে ওঠে, আপনার ছেলে আমার পিছনে পিছনে ষড়যন্ত্র করেছে বাবা। আমার জীবনের সব থেকে বড় ক্ষতি আপনার ছেলে করে দিল। কাজটা করবার আগে আমার সাথে তো আলাপ করেনি। কি ঘটেছে তোমাদের মধ্যে? বিভান খানের কথা শুনে চুপ হয়ে গেল সবাই। মায়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে, আপনার ছেলে যেটা করেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথে এক ঘরে আমি থাকবো না। এক ঘরে না থাকা মানে তো বাড়ি ত্যাগ করা। বোন, চল আমার সাথে। মোকে কথাটা বললেও মাহমুদ সর্দার বলেন, এক ঘরে থাকবে না ভালো কথা, কিন্তু বাড়ি থেকে যেও না। রাজ চোখ বড় বড় করে দেখছে দুজনকে। মাহমুদ সর্দার এবার মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলেন, তোমার অবস্থা ভালো না। তুমি যতদিন চাও অন্য ঘরটায় থাকতে পারো। রুম মানে মোহনার সাথে এক ঘরে থাকবে। মায়া একটু ভেবে বলে, আজকের রাত্রের জন্য থাকবো। কাল সকালের মধ্যে আপনার ছেলের থেকে যদি আমি আমার উত্তর না পাই, আমিও থাকবো না এই বাড়িতে। বলে রুবির দিকে ইশারা করে লাগেজ নিয়ে যেতে থাকে। মাঝপথে একটু থেমে ভাবছে বীর যদি জারাকে কিছু প্রশ্ন করে ঝামেলা তৈরি করে, তাই পিছনে ফিরে জারার উদ্দেশ্যে বলে, তুমিও আমার সাথে আসো, আজকে আমরা গার্লস পার্টি করব। যারা সম্মতি জানিয়ে যেই উঠতে নিবে, বীর জারার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে মায়ার উদ্দেশ্যে বলল, রাগারাগি করেছিস তোরা স্বামী স্ত্রী মিলে? এখানে আমার বউকে টানার মানে কি? কারণ তুমিও ওই মন্ত্রীর মতোই, কেউই তাদের বউকে বুঝবে না। শোনো যারা, আমার ভাইটাও কিন্তু ওই মন্ত্রীর সঙ্গ নিয়ে চলে, তাই বলে দিচ্ছি সতর্ক থেকো। এরা বয়েজ পার্টি মিলে আমাদের শুধু ঘোল খাওয়াতে জানে, ভালোবাসার কথা বলে পিছনে ছুরি ঘোরাবে। যারা পড়ল বিপাকে। তার হাতটা ধরে আছে একটা জম, যাকে যারা ভালোবাসে আবার ভয়ও পায়। বীর জারার দিকে ফিরে বলে, একদম মাথায় উল্টাপাল্টা চিন্তা আনবে না। আমাকে ছেড়ে যাবার কথা ভাবলে গুলি করে মগজে যত সব পোকা আছে সব উড়িয়ে দিব। যারা হতভম্ব হয়ে বলে, মগজে পোকা থাকে। সে তুমি সময় হলেই দেখতে পাবে। বলেই বধূ বেশে থাকা যারাকে কোলে করে নিয়ে চলে যায় বীর। বিভান খান অবাকের সাথে ছেলেকে দেখছে। বীর যেতে যেতে রাজকে বলে, বউকে হিংস্র বানাতে চেয়েছিলিস ভালো কথা, এবার তোর সংসার তুই সামলা। তোর বউ যেন আমার বউকে না টানে। আমারটা সেই সুযোগ পাচ্ছে না, তাই আমি ভোগ করছি না। বলেই দরজা লাগিয়ে দেয় বীর। মায়া ওদের কথায় মাথা না ঘামিয়ে চলে যেতে নাই রুবির ঘরের দিকে। রাজ লম্বা কদম ফেলে সিঁড়ি দিয়ে উঠে মায়ের সামনে দাঁড়ালো। মায়া কিছু না বলে আবারও রাজকে তোয়াক্কা না করে রুবির ঘরের দিকে যেতে নেয়। রাজ চোখ বড় বড় করে মায়াকে দেখিয়ে নিয়ে লাকেজে দিল লাথি। বেচারা লাকেজ দূরে ছিটকে গেল। আজ তার জীবন নেই বলে কান্না করতে পারল না। মায়া কিছু বলতে নিবে, রাজ সেই সুযোগ না দিয়ে মায়াকে পাজা কোলা করে নিজের ঘরে নিয়ে যায়। এই দৃশ্য দেখে যে যার ঘরে যেতে নেয়। রুদ্র এসে মাহমুদ সর্দারকে দেখে বলে, এই দুই ভাইকে দেখে তুমি কিছু শিখতে পারো বড় বাবা। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে তাকালেন। রুদ্র হেসে দিয়ে বলে, বউ রাগ করলে কিন্তু ঝগড়া নয়, বউকে কোলে নিয়ে ঘরে যেতে হয়। মাহমুদ সর্দার রাগী দৃষ্টিতে তাকালেন। রুদ্র ভয় পাওয়ার অভিনয় করে বলে, না মানে চোখের সামনে যেমন দৃশ্য দেখবো তেমনটাই তো ব্রেনে বুঝ দিব। একদিক থেকে কিন্তু আমি ঠিকই বলেছি, ব্রো দুজনে বউদের নিয়ে স্টেট থাকে বলেই কিন্তু তাদের ঝামেলা বেশিক্ষণ থাকে না। বলেই রুদ্র চলে যায় শীষ বাজিয়ে। মাহমুদ সর্দার তাকালেন মালিনীর দিকে।
মালিনী কোনো কথা না বলে ঘরে চলে গেল। মায়াকে ঘরে এনে রাজ দরজা দিতেই একটু থেমে গেল। মায়ার পিছনে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে বলে। মায়া এসে রাজকে ধাক্কা দিয়ে বলে, আপনি সোনা। বলতে দিল না রাজ। মায়া ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে। মায়ার রাগ বাড়ছে, সে হুঙ্কার দিয়ে বলে, এখন আবার চুপ করতে বলছেন কেন? মায়া পারলে এখন রাজকে খুন করে দেয়। এই অসময়ে সে বাথরুম বিলাস নিয়ে ভাবছে। মায়া রাগে গজগজ করে বলে, আপনার বাথরুম বিলাস লেগেই থাকে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার ওই মস্তিষ্কের মতো চলি না। মায়া রেগে যাচ্ছে বেশি বেশি। রাজ যে সিসি ক্যামেরা দেখেছে এটা বোঝাতে পারছে না, এদিকে নিজ মুখে বলতেও পারবে না। বললেই ও পাশের ব্যক্তি সব ধরে নিবে। মায়ার রাগে গজগজ করতে করতে একটা গ্লাস ভাঙলো। অতঃপর ফুলদানি নিয়ে যেই ভাঙতে নিবে, রাজ এগিয়ে এসে মায়ার হাত ধরে বলে, শাট আপ। চিৎকার করে বলে মায়া। রাজ বুঝলো তার বউ খেপেছে, এখন মুখে বলে কাজ হবে না, তাই মায়াকে কোলে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। আশেপাশে তাকিয়ে নিখুঁতভাবে সবকিছু দেখছে। এদিকে মায়া ছোটাছুটি করছে নিজেকে ছাড়ানোর জন্য। মায়ার বড় বড় নখগুলো রাজের গলায় ফুটছে। ছোপ ছোপ রক্ত দেখা দিল রাজের গলার কাছে। মায়া রেগে আগুন। রাজ যখন দেখলো এখানে সিসি ক্যামেরা নেই, শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। মায়া তখনও রাজকে আঘাত করছে। রাজ এবার মায়ার দিকে চোখ রেখে গলার দিকে তাকালো। শ্যামবর্ণের হওয়ায় গলার দিকে লাল দাগ না হয়ে কালো হয়ে আছে। মায়াকে আচমকা বাথটাবে শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে বসে রাজ। মায়া ছটফট করছে, শাসিয়ে বলে, একে তো আমার মায়ের খুনিকে বাঁচিয়ে রেখে আমাকে আঘাত করেছেন, আবার এখন আমার সাথে রোম্যান্স করতে চাইছেন। আমি আপনার সাথে থাকবো ভাবলেন কিভাবে? আমি আমার মায়ের খুনিকে শাস্তি দিয়েই ছাড়বো। মানে? আসলে ছোট মা বেঁচে আছে। মায়া ব্রু কুচকে দেখছে রাজকে। রাজ আবারও বলে, ছোট মা বেঁচে আছে। ছোট মা বেঁচে আছে, কিন্তু তার বেঁচে থাকাটাও ব্যর্থ। কোমায় চলে গেছে পুরোপুরি। এতদিন ধরে শুধু নিঃশ্বাসের গতি আমরা ভেন্টিলেটর দিয়ে বুঝেছি। এখন একটু হাত পা অল্প অল্প নড়ছে। আমার মা বেঁচে আছে? মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। রাজ সেই পানি শুষে নিয়ে বলে, ওই দিন রাতে তোমাকে মিথ্যা বলা হয়। আসলে ছোট মা বেঁচে আছে। আমাকে মিথ্যা বলছেন কেন? কারণ ছোট মা চেয়েছে তার মেয়েটা তার অসুস্থ দেহটা দেখে ভেঙে না পড়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত হিসেবে পরিচয় নিয়ে বেড়ে উঠুক। তার মেয়েকেই তো সবকিছুর বদলা নিতে হবে। তাছাড়া তোমার অবস্থা তখন ভালো ছিল না। অ্যাসাইলামে রাখতে হয় কয়েক মাস। সুস্থ হবার পর একটু স্বাভাবিক হলেও আমি ছোট মায়ের কথা রাখতে তোমাকে কিছু জানাতে চাইনি। সকল অপারেশন কমপ্লিট করে তোমাদের মা মেয়েকে এক জায়গায় করতে চেয়েছি। আমি মায়ের কাছে যাব। আজকে গেলে ধরা পড়ে যাবে, তাই কাল সময় করে তুমি আগে বের হবে বাড়ি থেকে, তারপর আমি। ধরা পড়বো কেন? আমাদের পেছনে লোক লাগানো আছে। ইনফ্যাক্ট শালারা আমার ঘরেও সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বউকে নিয়ে ঘরে এসে যে একটু বিশ্রাম নিব সেই উপায়েও তালা মারা। এখন দেখছি আমার বাথরুম বিলাসটাই সার্থক। সব জায়গা সুরক্ষিত না থাকলেও এই জায়গাটা সুরক্ষিত আছে। মায়া এবার হেসে দেয়। একটু হেসে আবার বলে, কিন্তু সোনালির ব্যাপারটা কি? ছোট মায়ের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা আমাদের বিয়ের আগে ধরা পড়েছে, কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়ে ওঠে না। কারণ বডির সাথে ম্যাচিং করা হার্ট প্রয়োজন, আর একেবারে কোমায় চলে যাওয়ার কারণে তার অপারেশন করার উপায় নেই। এতে করে রোগী মারা যেতে পারে। এমনিতেও রিস্কে আছে ছোট মা, কিন্তু ওই অবস্থায় হার্ট ট্রান্সপ্লান্ট করলে ঝুঁকি অনেক বাড়তো। আমরা অনেক জায়গায় ছোট মায়ের সাথে ম্যাচ করে এমন হার্ট খুঁজি। ভাগ্যবশত সোনালির হার্ট ম্যাচিং করে, তাই তো সব জেনেও আমরা চুপ আছি। যেখানে বান্দা সতীনকে হার্ট দিতে গিয়ে ওপারে চলে যাবে, সেখানে আমি আর কেন আলাদা কষ্ট করতে যাব? এখন সোনালি কোথায়? বৈদ্যুতিক শক নিয়ে ভুগছে। বলেই ফোন বের করে দেখালো মায়াকে। ভিডিওতে দেখা যাচ্ছে আদ্র কিছু লোক মিলে সোনালির মস্তিষ্কে ইলেকট্রিক শক দিচ্ছে। সোনালি ছটফট করছে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এখন যন্ত্রণা ভোগ করছে। মায়া খুশিতে আত্মহারা হয়ে রাজকে জড়িয়ে রাজের গালে চুমু দিয়ে বলে। মায়া মাথা উপর নিচ করে হেসে দিল। রাজ মায়ার কপালে চুমু দিয়ে বলে, আপনি তো দেখছি আমার থেকেও বড় খিলাড়ি মন্ত্রী মশাই। কারণ এই খেলার সমস্ত প্ল্যান আমি আগে থেকেই সাজিয়েছি যে। কিন্তু ভাই কি বিভান খান আর সোনালির ব্যাপারে কিছু জানে? বলবেন না, সঠিক সময়ে প্রমাণ নিয়ে জানাবো। আগে আমার শাশুড়ি হার্ট ট্রান্সপ্লান্ট ভালোভাবে হয়ে যাক, তারপর বিভান খানের পালা। এখন শুরু করে দিই। কি? বাথরুম বিলাস। আমাদের সন্তান আছে ওখানে মন্ত্রী মশাই।
মায়ার পেটের দিকে ইঙ্গিত করে বলে মায়া। রাজ নিচু হয়ে মায়ার পেটে চুমু দিয়ে বলে, আমার বংশের প্রদীপ আমাদের জীবনকে নতুন রূপে আলোকিত করতে আসছে। আগমনের আগে আমাদের জীবনের সমস্ত আপদ দূর করে দিচ্ছে। রাজের কথা শুনে মায়া মৃদু হেসে বলে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ রেখেছি মন্ত্রীমশাই। কি সারপ্রাইজ? তাজ বেঁচে আছে। রাজ অবাকের সাথে একটু ভাবতে থাকে, অতঃপর কি যেন ভেবে আন্দাজে বলেই দেয়, মিহির কি তাহলে আমার? মায়ার মাথাটা উপর নিচ করে। রাজ প্রশ্ন করে, কিভাবে কি? সেদিন যখন তাজকে কিডন্যাপ করা হয় আমাকেই সবার আগে জানানো হয়। আপনি সেদিন ব্যস্ত ছিলেন। আমি অনেক আগে গেলেও আমার স্পাইম্যান আড়ালেই ছিল, যাকে কেউ দেখতে পায়নি। আমাকে অনেক আগেই জানিয়ে রাখে গাড়িটা বান্দরবনের দিকে যাচ্ছে, যেখানে খাদ আছে। মানুষ ওখান থেকে পড়ে গেলে তাকে খুঁজে পায় না, সে যতই নাম করা হোক। অনেক ভেবেই আমি জারাকে দিয়ে ওখানে জারার মাধ্যমে কিছু উদ্ধারকারী পাঠাই, কারণ আমাদের সন্দেহ হয় ওরা নিজেদের বাঁচাতে ওই খাদ ব্যবহার করতে পারে। আমাদের সন্দেহ একদম মিলে যায়, আমরাও অভিনয় করতে থাকি। না হলে আরশাদের লোক অন্যভাবে হলেও তাজের ক্ষতি করত, তাই ওদের ফার্স্ট মিশনকে আমরা সুযোগ দেই। নিচে সমস্ত ফোর্স থাকলেও তাজ নিচে পড়ে গিয়ে মুখে বেশ জোরে আঘাত পায়। তাজের মুখ থেতলে যায়। রুবি আর স্পাইম্যান মিলে ওকে হাসপাতালে নিয়ে যায়। যারা আর আমি আহত। এরপর জানানো হয় তাজের সার্জারি করা হবে। কয়েকদিন হাসপাতালে অসুস্থ হবার অভিনয় করি যেন মিহির আর সোনালির প্ল্যান জানতে পারি। মিহির বোকামি করে আমার দিকে ঝুঁকে আসে। রুবি হেল্প না করলে এটা জানতে পারতাম না। আমরাও টার্গেট করি মিহিরকে নিয়েই গেম স্টার্ট করব। যাকে নিয়ে আমাদের গেম স্টার্ট হবে তাকে শেষ করে দিব। হয়েছেও তাই। আমরা বড় সার্জেন্ট দিয়ে তাজকে মিহিরের রূপ দেওয়াই। মিহির এখন এই পৃথিবীতেই নেই মন্ত্রীমশাই। সেই দিন রাতেই ওকে আপনি আহত করবার পর মোহন সর্দার মিহিরকে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে অজ্ঞান হয়ে যায়। মোহন সর্দার শরবত খেয়েছিল, তাই ওই সুযোগে যারার গ্যাংয়ের একজন যে ওয়ার্ড বয় হয়ে কাজ করেছিল সে মিহিরের শরীরে বিষ ইনজেক্ট করে, যার কারণে ওই রাতেই বেচারা ইজিলি ওপারে চলে গেছে। আমরা তাজকে নিয়ে এসেছি কারণ যে কষ্ট আমি বিভান খানের চক্রান্তে পেয়েছি সেই কষ্ট এবার তাজকে দিয়েই বিভান খানকে দেওয়াবো। তাই মায়াবতীর সমস্ত ইচ্ছেকে তার মন্ত্রী মশাই সমর্থন জানায়। আমার আর ধৈর্য ধরতে ইচ্ছা করছে না মন্ত্রী মশাই, আমি মাকে দেখতে চাই। আর তো কয়েক ঘন্টা মায়াবতী, এরপর সকাল হলেই যাবে দেখতে। এখন একটু মান অভিমানে অভিনয় করে পাশের ঘরে চলে যাও, না হলে মামা সব বুঝে যাবে। অপারেশন কবে? আর্দ্র ভালো জানে এই ব্যাপারে। সোনালির কিছু ডকুমেন্ট আছে যেগুলো কাল নিয়ে যেতে হবে। ওগুলো রুদ্র অনেক আগেই নিয়েছে। শুধু ওগুলো দিয়ে একটা পেপার তৈরি করে সোনালির টিপসই লাগবে, যেখানে উল্লেখিত থাকবে সোনালি নির্দ্বিধায় নিজের হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। ইউ আর সো গ্রেট মন্ত্রী মশাই, আপনি আমার সব ইচ্ছেকে কত সহজেই পূরণ করে দিচ্ছেন। মায়ার হাতে চুমু দিয়ে রাজ বলে, তুমি বলেছিলে একটা ছোট্ট ইচ্ছার কথা, আর আমি ভাবছি তোমার পুরো জীবনটাকেই পরিপূর্ণ করবার কথা। কথাটুকু বলে রাজ উঠে দাঁড়ায়। বাইরে বের হতে হতে বলে, আবার নাটক করতে হবে এখন। বাইরে এসে আলমারি থেকে নীল রঙের শাড়ি ও নিজের জন্য পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমের মধ্যে গিয়ে মায়াকে শাড়ি দিয়ে নিজেও চেঞ্জ করে আবারও বাইরে এসে বলে, জীবনে নারীদের যে কত রঙ্গ দেখবো এটা অগ্রিম জানার খুব ইচ্ছে হয় আমার। মায়া শাড়ি পাল্টে এসে রাজকে আলতো ধাক্কা দিয়ে অভিনয় করে বলে, আপনি আমাকে কি পেয়েছেন? যখন ইচ্ছা হবে কাছে টানবেন, যখন ইচ্ছা হবে পিছনে ছুরি চালাবেন, এগুলো চলবে না। মায়া রাগের অভিনয় করে চলে যেতে নিলে রাজ হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে বলে, বেআই মায়াবতী, স্বামীর রাজ কখনো কারো পিছনে ছুরি চালায় না, সোজা সামনে থেকেই চালায়। তবে আমাকে পেছন থেকে কেউ আঘাত করতে আসলে পাল্টা আঘাত ঘুরে তার দিকেই চলে যায়। মায়া ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে ক্যামেরার উল্টো দিক হয়ে বলে, তাহলে দেখাই যাক খেলা কতটা জমে। মন্ত্রীর এই পাল্টা আঘাতটা না হয় নিজ চোখে দেখেই নিব। জো হুকুম মেরি রানী। মায়া চলে গেল। রাজ যেতে বলেছিল তাকে। সিসি ক্যামেরার সামনে বেশি অভিনয় করা সম্ভব না। মায়া এখন মোয়ের কাছে গেল। কিছুক্ষণ পর পিয়াস ঢুকলো রাজের ঘরে। রাজ প্রো নাড়িয়ে
রাজ ভ্রু নাচিয়ে আড়মোড়া দিয়ে বলে, বসের সাথে ঘুমোতে এসেছো পিউ বেবি? আমি নিচে ঘুমাবো স্যার। কেন? আপনি ভোরবেলা বউ ভেবে পাশে যাকে পান তাকে জড়িয়েই খান। আমি সেই খাবো না। মানে? মানে যেটা আগের বার রুদ্র ভাইকে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ মার্কা ছিল। কেন তুমি কখনো খাওনি যে এতটা ইয়েতে ভয় পাচ্ছ? পিয়াস কথা না বাড়িয়ে সোজা চলে যায় সোফায়। রাজ এবার হেসে দেয়। পিয়াসের মুখটা দেখার মতো ছিল। মায়ার থেকে শুনেছে এই ঘরে সিসি ক্যামেরা আছে। বেচারা ভয়তে আছে রাজ যদি ঘুমের ঘরে তাকে চুমু খায় তাহলে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে। এই রিস্ক নিতে চায় না। পিয়াসের কাণ্ডে এবার অট্ট হাসিতে হেসে দেয় রাজ। কথা না বাড়িয়ে সেও লাইট বন্ধ করে ঘুমের প্রস্তুতি নেয়। সকালের দিকে রাজ নিচে নেমে সবার দিকে চোখ রাখে। সবাইকে দেখার পর তাজের কাছে এসে তাজকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক আছিস ভাই? রুদ্র জুস খেতে নাই। এহেন দৃশ্য দেখে মুখ থেকে সব পড়ে যায়। মাহমুদ সর্দার আকাশ থেকে পড়লেন। যাকে মেরে স্মৃতি হারিয়ে দিল তার খোঁজ নিচ্ছে রাজ। মোহন সর্দার বলে, নিজেই তো আহত করেছিল, এখন কেন দরদ দেখাচ্ছ? তখন আমার বউ নিয়ে টানাটানি করছিল, কিন্তু এখন করছে না। সময় পাল্টেছে, তাই দরদ দেখানো হচ্ছে। বিমান খান নিচে আসতেই তাজের মনে পড়ে তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে একটা হাসি উপহার দিতে হবে। রুবির দিকে একবার তাকিয়ে বিভান খানকে দেখিয়ে বাঁকা হাসি দিল তাজ। রাজ মৃদু হেসে চলে যায় টেবিলে। সবাই মিলে খেতে বসেছে। মায়া রাগ দেখিয়ে বলে, আমার খাবারের ইচ্ছা নেই, আমি গেলাম। রাজ বলে, যাও যাও, তোমার জন্য কেউ বসেনি। বিভান খান দুজনকে পরখ করেন। তিনি এমনিতেও সিসি ক্যামেরার মাধ্যমে রাতের ঝগড়া দেখেছেন, তাই ধরে নিলেন ওরা দুজনেই ঝগড়া করে আছে। সোনালির ব্যাপারে এদের হাত নেই, এটাই চেয়েছিল মায়ারাজ। বিভান খানের নাকের ডগা দিয়ে তার গোপন বউকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। মায়ারাজ সে কাজে সফল হতে চলেছে। মিরপুরে রাজের নিজস্ব একটা ফ্ল্যাট কেনা আছে। এই ফ্ল্যাট পুরোটাই রাজ কিনে নিয়েছে। ফ্ল্যাটটি 9 নম্বর ফ্লোরে। উপরে আর কোনো ফ্ল্যাট নেই। বুঝে শুনেই নিয়েছে এই জায়গাটা। এখানে রাখা হয়েছে শাহানা পারভিনকে। তাকে কোনো হাসপাতালে রাখেনি রাজ, রিস্ক নেবে না তাই। মায়া এসে আজ অনেক বছর পর মায়ের দেখা পেল। শাহানা পারভিন ঘুমে বিভোর। মায়া দৌড়ে এসে শাহানা পারভিনের হাত ধরে মন মতো চুমু খেতে থাকে। চোখ দিয়ে পানি ছড়িয়ে বলে, মা, আমার মা। আদ্র এক কোনায় দাঁড়িয়ে মৃদু হেসে বলে, একজন বাঘিনীকে কান্না করতে দেখা গেল অবশেষে। রাজ এগিয়ে এসে মায়াকে আড়াল করে বলে, আব্বে বেটা, চোখটা বন্ধ করো। আমার মায়াবতীর অশ্রুবিন্দু গড়িয়ে দেখার অধিকার আমি কাউকে দেইনি। মায়া এমনিতেই উল্টো দিক হয়ে আছে বলে মায়ার চোখের পানি দেখতে পায়নি আদ্র। তাও রাজের কথা মতো বাইরে যাবার আগে বলে, তোমাকে মায়াবতী বলার অধিকার কেড়ে নিয়েছে তোমার মন্ত্রী মশাই। ওটা শুধুমাত্র তার অধিকার। তাহলে আমি তোমাকে বাঘিনী বলেই ডাকি। মায়া উত্তর দেয় না। আদ্র যেতে যেতে বলে, দাদু কিন্তু তোমাকে বাঘিনী বলেও ডাকতো। আমি সেই সুবাদে বাঘিনী চুজ করলাম। আদ্র চলে গেল। মায়া চোখ মুছে শাহানা পারভিনের কপালে হাত রাখে। কপালের উপর কয়েকটা চুমু দিয়ে বলে, তোমাকে অনেক মিস করেছি মা। তোমার সাথে অনেক গল্প করার আছে আমার। তোমার কোলে মাথা দিয়ে আমি গল্প করতে চাই, তোমার হাতে খেতে চাই, তোমার কাছে ঘুমোতে চাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে একটু আদর করে দাও মা। তোমার আদরের অভাবে আমি পাগল প্রায়। রাজ মায়াকে সামলে বলে, সব ঠিক হয়ে যাবে মায়াবতী। এত দূর যখন এসেছি, আমরা শেষে সফল হবই। মায়া তাকালো রাজের দিকে। শাহানা পারভিনের হাতটা বুকের মাঝে নিয়ে বলে, আমার মাকে আমি ফিরে পেয়েছি। আমি যেন আজ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার পেয়েছি। আপনি আমাকে এই শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আপনি আপনার কথা রেখেছেন। আপনার মায়াবতীর ইচ্ছা প্রতি মুহূর্তে পূরণ করেছেন। কোনো অপূর্ণতা রাখেননি আমার। আর কখনো রাখবো না। দুজনেই মৃদু হেসে শাহানা পারভিনের দিকে তাকালো। কেটে গেল 4টি মাস। আজ মোয়ের সিজারের ডেট। সকাল সকাল দুই বোন এসেছে মায়ের সাথে দেখা করতে। শাহানা পারভিনের হাতটা ধরে মায়া বলে, আজকে তোমার ছোট্ট মেয়ে একটা ছোট্ট শিশুকে পৃথিবীতে আনবে। তোমার নাতি আসতে চলেছে মা। আমি খালামণি হব আজকে। তুমি আমাদের জন্য দোয়া করে দিও। শাহানা পারভিনের হাতটা কেঁপে ওঠে।
এইটুকুই তার ক্ষমতায় আছে বর্তমানে। আদ্র কতটুকু চেষ্টা করে তাতে করে অনেক আদ্র যতটুকু চেষ্টা করে তাতে করে অনেক উন্নতি হয়েছে। মো এসে শাহানা পারভিনের বুকে মাথা রেখে বলে, আমি তোমার মতো আদর্শ মা হব। আপু বলেছে তুমি একজন আদর্শ ব্যক্তি ছিলে, তোমার ছোঁয়ায় সবাই প্রফুল্ল হয়ে যেত। আমাদের মা সবাইকে আগলে রাখতে জানে, কাউকে নিয়ে হিংসা করে না। আমাদের মতো? মায়া মাথা দুই দিকে নাড়িয়ে বলে, একদম না। আমি আমার মায়ের মতো মন পেলেও হিংসামিতে আমি অনেক এগিয়ে। আমি আমার স্বামীর আশেপাশে কোনো নারীকে সহ্য করব না। একজন স্ত্রীর স্থান ধরে রাখতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিন্তু আমার সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আসতে নিলে নিজ হাতে আমি উবে দিব। মো একটু দুষ্টুমি করে বলে, যদি জিজুকে কেউ তার দিকে আকর্ষিত করে তখন? মায়া রক্তিম চাহনি দেয়। মো ভয় পায় কিছুটা। শাহানা পারভিনের বাম হাত ধরে রাখার কারণে ওই হাতে চাপ পড়ে। শাহানা পারভিন হয়তো কোমাই থেকেও বুঝেছেন তার দুই মেয়ের মধ্যে আতঙ্কিত কিছু ঘটেছে। মায়া মোয়ের চোখের দিকে চোখ রেখে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক ততদিন টিকে থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি না আসে। এক দমকা হাওয়ায় ছুটে এসে যদি কারো আগমন ঘটে আমার মন্ত্রীমশাইয়ের জীবনে, আমি তার অস্তিত্ব মুছে দিব, কলিজাটা টেনে ক্ষত বিক্ষত করে দিব। এই মায়ার সংসারে কেউ সামান্য বাম হাত ঢোকানোর সাহস রাখে না। আর তো আমার স্বামীকে আকর্ষিত করতে চায়, সেই নারীকে আমি ওই দিন পৃথিবীর আলো দেখার সুযোগ থেকে বহিষ্কার করব। মায়ার কর্কশ কণ্ঠই শাহানা পারভিনের কানে বাড়ি খেতে থাকে। হয়তো তিনি বুঝতে পারছেন তার মেয়েটা তার জীবনের কষ্ট দেখে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। মায়া কথা বলেই শাহানা পারভিনের দিকে চোখ রাখে। ঠোঁট কেমন কাঁপছে, একটু একটু করে প্রসারিত হতে নেয়। মায়া দেখে বলে, দেখ বোন, আমাদের মা হাসছে, তার মানে আমার এই পদক্ষেপ মা গ্রহণ করেছে। মা চায় না আমি তার মতো দুর্বল জীবন কাটাই, তাই তো এতগুলো দিন আমার থেকে দূরে ছিল। আমাকে সবল বানানোর পিছনে আমার মা কৃতিত্ব রাখে। নিজের জীবনে আসা দুর্ঘটনার কারণে আগে থেকেই সবাইকে সতর্ক করে দেয় কিভাবে আমাকে বড় করা যায়। এই বিষয়ে মা মন্ত্রীমশাইকে বুঝিয়ে দিয়ে গেল। আসলে মা পাশে থাকলে যে কোনো কিছু সম্ভব। আমার মা আমার আড়ালে আমাকে সবল রাখতে চেষ্টা করেছে। আমি আমার মায়ের এই চেষ্টাকে ধরে রাখবো। আমি দুর্বল হব না। আমি মায়ের মতো স্বামীকে অন্ধ বিশ্বাস করে তার আশেপাশে কোনো নারীর ছায়াও পেরোতে দিব না। যেই আসবে তাকেই শেষ করে দেব। তুইও তাই করবি। না হলে মনে রাখবি, একসময় সুযোগ বুঝে ওরা আমাদেরকে চোখে এক বাইরে আরেক দৃশ্য দেখিয়ে দিবে। বেঁচে থেকেও পড়তে হবে সেই দৃশ্য দেখে। মো চোখের পানি মুছে নাক টেনে বলে, আমি জানি আপু, আমি সেই চেষ্টাই করব। আমি দেখেছি তো আমাকে ছাড়াও, আমি দেখেছি মাকে। আমি তো শিখে নিয়েছি সব কিছু। তোমাদের হলো কি? সিজারের সময় হয়ে এসেছে, ডক্টর আসবেন এখন। রাজের কথা শুনে দুজনে পিছনে ফিরল। রাজকে দেখে মায়া বলে, চলুন মন্ত্রীমশাই। মো শাহানা পারভিনের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। সাথে ছিল মায়া রাজ। শাহানা পারভিনের সাথে আছে আয়রা, যাকে দেখে মৃদু হেসে মায়া বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে মায়া নিজের পেটের উপর হাত রাখে। পেটে তার বাচ্চাটা লাথি দিচ্ছে। রাজ থমকে গেল মায়াকে দেখে, প্রশ্ন ছুড়ে, কি হয়েছে তোমার? আমাদের বাবু পেটে কিক দিচ্ছে। এখনই কি গোল মারতে চাইছে? মন্ত্রীমশাই, আমাদের বাবুটা এত বেশি কিক মারে কেন, এটাই তো বুঝি না। পেটে আছিস, পেটেই থাক না বাপ। বেলায় বেলায় কিক মারার কি দরকার? কিছু ইঙ্গিত করছে তাই। আমি বলেছিলাম না ও কিছু ইঙ্গিত করছে? আজ ওর বড় ভাই আসবে তো, তাই এমন করছে। মায়া চোখ ছোট ছোট করে রাজকে দেখে হাসছে। রাজ লুকিয়ে লুকিয়ে বিভান খানকে না দেখিয়ে মায়ার সেবা নেয়। রাতের আধারে বাড়ির বাইরে যাওয়ার নাম করে সমস্ত লাইট বন্ধ করে মায়ার কাছে চলে আসে। সবাই জানে মায়ারাজ আলাদা ঘরে থাকে, কিন্তু এসব কিছুর পরেও মন্ত্রী মশাই পারবে না তার মায়াবতীর থেকে দূরে থাকতে। একটা না একটা সুযোগ করে সে নিজের বক্ষেতে মায়াবতীকে আগলে রাখে। বিভান খান আজও খুঁজে পেল না সোনালীকে। চারপাশে এত লোক লাগিয়েও কোনো সুরাহা হলো না। ইদানিং লক্ষ্য করছে মিহিরের মাঝে অনেক পরিবর্তন। মিহির তাকে পাত্তাই দেয় না, বরং মিহির বেশি মাহমুদ সর্দারের আশেপাশে ঘুরে।
একদিন অবশ্য জানিয়েছে। আমি মাহমুদ সর্দারের থেকে এই বাড়ি নিজের করতে তার সাথে সাথে থাকবো। ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখে মিহির রূপে তাজকে চলতে দেয়। মোহন সর্দার এখন বেকার হয়ে বসে আছে ঘরের এক কোনায়। ব্যবসায় অনুন্নতি হতে হতে এখন ব্যবসাটাই বন্ধ।